আপনি যদি জীবনে সফল হতে চান কোনো কাজে, তাহলে আপনাকে যেটা প্রথমে করতে হবে এবং মানতে হবে সেটা হচ্ছে ধৈর্য। আপনার ভিতরে সবার প্রথমে ধৈর্য আনতে হবে। ধৈর্য কখনোই সস্তা জিনিস নয়। ধৈর্য ভীষণ দামি জিনিস। এটা আল্লাহ তাআলা শুধু তাদেরকেই দান করেন যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তাই দেরি হলেও ভরসা রাখুন, কারণ প্রতিটি অন্ধকারের শেষে ভোর আসবে ইনশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একদম সকালবেলা থেকে ভিডিওটি শুরু করেছি। এখানে সকালবেলা নাস্তা করতে বসেছি। ছোট ছেলে বড় ছেলে কেউ ঘুম থেকে ওঠেনি। আপনাদের ভাইয়া উঠেছে আর আমি উঠেছি। ভাবছি নাস্তাটা ওদের আগেই করে ফেলি। অনেক সময় দেখা যায় বাচ্চাদের নাস্তা করাতে গিয়ে নিজের নাস্তা খাওয়াটাই ভুলে যাই। আর এটা করতে করতে এখন নিজের শরীরের অবস্থাটাও খারাপ হয়ে গেছে। গত শুক্রবারে ডাক্তার দেখিয়েছি, ডাক্তারে কিছু টেস্ট দিয়েছে, ওগুলো আগামী শুক্রবারে আবার দেখাতে হবে। তো এরকম কিছু কিছু বদঅভ্যাসের কারণে কিন্তু আমাদের মেয়েদের একটা অবস্থা হয় যে সন্তান, স্বামী এদের প্রতি খেয়াল রাখতে রাখতে নিজেদের কিন্তু খেয়াল রাখাই হয় না। তো এই জন্য ভাবছি আপনাদের ভাইয়াও বলছে যে ওদেরকে যদি খাওয়াতে বসতে তোমার দেরি হয়ে যায়, তুমি নিজের খাবারটা নিজে খেয়ে নেবে, তারপরে ওদের খাবারটা পরে খাওয়াবে। ওদের খাওয়াতে দেরি হয়েছে এজন্য যে না খেয়ে তুমিও বসে থাকবে ওদের জন্য, এমন কোনো ব্যাপার না। আসলে মায়েদের মনটা একটু অন্য রকমের হয় আমার কাছে মনে হয়। সন্তানরা যতক্ষণ না খায় ততক্ষণ কিন্তু মায়েরা খেতে পারে না। আসলে আমার মতো মনে হয় সব মায়েদের মনেই এমন হয়। তো যাই হোক, আজকে হচ্ছে সকালবেলা ডিম দিয়ে আর শসা দিয়ে খুব সোজা সাপটা একটা স্যান্ডউইচ বানিয়েছি। বাচ্চারা কিন্তু এটা খেতে পছন্দ করে। আমি নাস্তা খেতে খেতে আমার বড় ছেলেও খেতে চলে এসেছে। আমি কিভাবে পুরো সপ্তাহে একটা দিন সময় বের করে ঘরের কাজকর্মটা করি সেটাই শেয়ার করব। দেখা যায় প্রতিদিন কিন্তু এই কাজকর্ম করা হয় না। প্রতিদিন টুকটাক করে করি, কিন্তু সপ্তাহে একটা দিন আমি কিভাবে আমার বাসাটা ডিপ ক্লিনিং করি সেটাই একটু শেয়ার করব আপনাদের সাথে। দেখা যায় বাসার মধ্যে যতটুকু মালামাল আছে সব কিছুই কিন্তু একটু যত্ন করে রাখতে হয়, আর অযত্নে কিন্তু হিরেও নষ্ট হয়ে যায়। তো সেরকমই এমন একটা সময় ছিল আমার সংসারে, আমি ছাড়া কোনো কিছুই ছিল না, আর আপনাদের ভাইয়া, এই দুই ব্যক্তি ছাড়া আমার সংসারে কোনো কিছুই ছিল না। আমি যখন আমার শ্বশুরবাড়ি রেখে ঢাকা চলে আসি তখন আমার দুটা হাত পা, চারটা হাত পা ছাড়া আমার সাথে আর কোনো কিছুই ছিল না। আমি আমার বাবার বাড়ি থেকে যা কিছু পেয়েছি আমি কিন্তু কোনো কিছুই ঢাকাতে নিয়ে আসিনি, কারণ আমি নিজেই জানতাম না যে আমি ঢাকায় এতদিন থাকতে পারবো বা আমার এতদিন থাকা হবে। তো এইসব চিন্তাভাবনা থেকে আমি কিন্তু একাই নিজে চলে আসি ঢাকাতে। আমার বিয়ের সময় আমার বাবা কিন্তু আমাকে মোটামুটি মালামাল সব কিছুই দিয়ে দিয়েছেন। আর আমার বাবার বাড়ি থেকে আসার পরে আমার যা মালামাল ছিল আমি ওই সব কিছু ব্যবহার করতেও পারিনি, কারণ আপনাদের ভাইয়া তার আগেই সব কিছু নিজে তার বাড়িতে সব কিছুই আগে গুছিয়ে রেখেছিলেন। দেখা যায় আমার আনা জিনিসপত্র তেমন কোনো কিছু আমার ব্যবহার করতে হয়নি, তার দেয়া জিনিসপত্রই আমি ইউজ করতে পেরেছি। দেখা যায় সব কিছু মিলিয়ে আমার মালামালগুলো কিন্তু ওই বাড়িতে ওইভাবেই পড়ে আছে। এখন হয়তোবা সেগুলো যত্ন করার অভাবে সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, কারণ বাড়িতে আমার শাশুড়ি বুড়ো মানুষ, সে তো আর ওইভাবে ওই সব কিছু করতে পারে না। এখন তাকেই আমার দেখা উচিত, সেখানে তো আমার মালামালগুলো তার দেখার কোনো প্রশ্নই ওঠে না। তো যাই হোক, দেখা যায় যে সেই সময় আমি সব কিছু ফেলে রেখে তারপর ঢাকা চলে আসি। আর ঢাকা কেন এসেছিলাম সেই গল্প আপনাদের সাথে আমি অলরেডি বলে দিয়েছি। আসলে একটা মানুষ যে পরিস্থিতির শিকার হলে যে কাজটা করতে বাধ্য হয়, ওইটা কোনো মানুষ পরিস্থিতির শিকার যতক্ষণ না হবে সে ওই কাজটা বুঝতে পারবে না কখনোই যে সে এই কাজটা কেন করেছে। তো আমার শ্বশুর শাশুড়ি, আমার একটা জা আর একজন ভাসুর আছে, তাদেরকে রেখে আমার ঢাকা চলে আসতে হয়েছে। কেন এসেছি সব গল্পই আপনাদের সাথে টুকটাক আমি শেয়ার করেছি অনেক ভিডিওতে, তো সেগুলো আর নতুন করে কি শেয়ার করব।
তো ওই সময় কিন্তু আমি একা চলে এসেছি ঢাকাতে, তখন আমার সাথে কোনো কিছুই ছিল না, একদম আমি দেখা যায় একটা বিছানা নিয়ে এসেছিলাম, শুধুমাত্র একটা বেড ছিল সাথে। তো ওই অবস্থায় আমাকে চলে আসতে হয়েছিল। তো ওই অবস্থায় কিন্তু আমার একটা 4 দেয়ালের বাসা ছাড়া আর কোনো কিছুই ছিল না, শুধুমাত্র একটা রুম ভাড়া নিয়ে থাকতাম। আমার এক যা ছিল তার সাথেই ছিলাম, যা বলতে খালাতো জায়ের সাথে। তো এখন আলহামদুলিল্লাহ একটু একটু করে কিন্তু সংসারটা গুছিয়ে নিয়েছি। এখন আর সেই জায়ের সাথে থাকা হয় না, কারণ জায়েরও সংসার একটু একটু করে বড় হয়ে গেছে, আর আমার সংসারটাও কিন্তু একটু একটু করে 2 ছেলেকে নিয়ে বড় হচ্ছে। তো যাই হোক, সংসার বড় হচ্ছে, সব কিছু একটু একটু করে বেড়ে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ একটু একটু করে সংসারটাকে আগের মতো কিন্তু আর নেই, সব কিছু কিন্তু পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। আমাদের ঢাকা থাকার পিছনে আমাদের বড় সাপোর্ট হচ্ছে আমার যা আর আমার বড় ভাইয়া, যে বাসুর আমার। যদি তারা না থাকতো তাহলে হয়তোবা ঢাকা আমাদের এতদিন থাকা হতো না, কারণ শ্বশুর শাশুড়ি যেহেতু গ্রামে থাকে, তো সেই সুবাদে তাদের দেখাশোনার জন্য কিন্তু একজন মানুষ থাকাই দরকার। যদি ভাইয়া ভাবি বাড়িতে না থাকতো তাহলে কিন্তু আমাদের কোনোভাবেই ঢাকা থাকা হতো না। দেখা যায় যখন আমি শুরুতে ঢাকা চলে আসি তখন কিন্তু আমার বাচ্চা হবার পরে, দেখা যায় বাচ্চা হওয়ার আগে যখন আমি ডাক্তার দেখাতাম, ডাক্তারের ফলো আপে থাকতে হতো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে বাচ্চা দেওয়ার পরে দেখা যায় যে বাচ্চা বড় হয়েছে, তার পড়াশোনার চিন্তা ভাবনা করে কিন্তু এখন আবারও সেই ঢাকা থাকতে হচ্ছে। আবার আপনাদের ভাইয়া একা থাকতে পারবে না, দেখা যায় সে ব্যাচেলর অবস্থায় থাকতে তার সমস্যা হয়। এই সব ভেবে কিন্তু তার সাথে সাথে আমরাও থাকছি। যদি বাড়িতে ভাইয়া ভাবি না থাকতো তাহলে কিন্তু কোনোভাবেই কোনো কিছু দেখিয়ে মানে ঢাকা থাকা হতো না, যে না ঢাকা কোনোভাবে বাচ্চা কাচ্চা মানুষ করতে হলেও থাকতে হবে, কারণ মুরব্বিদের দেখাশোনাটা আগে করা দরকার। তারপরে গ্রামেও তো মানুষ বাচ্চা কাচ্চা বড় করে, পড়াশোনা করে, কোনো না কোনোভাবে আসলে সব কিছু ম্যানেজ করতে হতো। আমার কাছে মনে হয় আমাকে যদি কেউ কোনো দিন উপকার করে এতটুকু পরিমাণ, আমার সেটা কোনো না কোনো একটা সময় সেটা স্বীকার করা উচিত। কারণ হচ্ছে আমার ভাই ভাবি যদি বাড়িতে না থাকতো তাহলে আমি কখনোই ঢাকাতে থাকতে পারতাম না, বাধ্যতামূলক হলেও আমাকে চলে যেতেই হতো। তো যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু এখানে কাজ করে যাচ্ছি। একটা আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু আপনাদের ডাইনিং টেবিলটা অনেক সুন্দর, ডাইনিং টেবিলটা কত দিয়ে বানিয়েছেন? তো সেই আপুর উদ্দেশ্যে বলছি, আপু ডাইনিং টেবিলটা হচ্ছে 6 চেয়ারের, আর এটা সেগুন কাঠের। এই টেবিলটার দাম নিয়েছিল, উপরে কিন্তু গ্লাস লাগানো, তো এটার দাম নিয়েছিল 32,000 টাকা। তো আমাদের এক পরিচিত ভাইয়ের কাছ থেকে বানিয়ে নিয়েছিলাম, হয়তো এখন এর দাম আরও একটু বেশি পড়বে, কারণ এটা দেখা যায় 3 থেকে 4 বছর হয়ে গেছে আমি ডাইনিং টেবিলটা বানিয়েছি। আমার বাসাটা কিন্তু তেমন একটা বড় না, খুবই ছোট, 2টা বেডরুম, ডাইনিং স্পেস, আর হচ্ছে 2টা ওয়াশরুম, কিচেন, আর একটা বারান্দা মাত্র। দেখা যায় কি ড্রয়িং রুম নেই, শুধুমাত্র ডাইনিং স্পেসটাই আছে। তো মোটামুটি ডাইনিং স্পেসটা একটু বড় আছে, যার কারণে মালামাল রাখতে পারি। অনেক আপু বলেছে আমাকে যে আপু ডাইনিং স্পেসের মধ্যে আপনি কেন ওয়ার্ড্রোব রাখেন? আমার বেডরুমের ভিতরে ওয়ার্ড্রোব আমি রাখতে পারি না, তাহলে আমার বেডরুমের স্পেস এতটাই ছোট হয়ে যায় যে আমি নিজে হাঁটাচলাও করতে পারি না। তো আসলে ভাড়া বাসায় এরকম করা ছাড়া কোনো উপায় নেই, এভাবেই থাকতে হবে। নিজের কোনো দিন যদি বাসা করার মতন তৌফিক আল্লাহ তাআলা দেন তাহলে হয়তো বা নিজের মতো করে থাকতে পারবো, সব কিছু গুছিয়ে নিতে পারবো। আমি যদি কোনো দিন বাসা ছেড়ে বাড়িতে চলে যাই, যেতে তো অবশ্যই হবে, কারণ এখানে তো আর স্থায়ীভাবে আমি থাকতে আসিনি। তাহলে আমাকে দেখা যায় যতটুকু ফার্নিচার আছে এর মধ্যে থেকে অনেক ফার্নিচার আমাকে সেল করে দিয়ে যেতে হবে। শুরুতেই বলেছিলাম আপনাদের ভাইয়া অনেক মালামাল অলরেডি নিজেই গুছিয়ে রেখেছেন বিয়ের আগে, আর বিয়ের পরে তার শ্বশুরবাড়ি থেকে যা কিছু পেয়েছেন তাও খরচ করা হয়নি, ব্যবহার করা হয় না তেমন একটা। তো দেখা যায় যা কিছু এদিকে কেনা হয়েছে তার মধ্যে থেকে হয়তো ভারী 2-1টা ফার্নিচার নেওয়া হবে, বাকিগুলো হয়তো বা সেল করে দিতে হবে।
কারণ সব কিছু নিলে দেখা যায় বাসার মধ্যে রাখার মতো জায়গা থাকবে না বাড়িতে। তো যাই হোক, এগুলো ছাড়াও দেখা যায় বাসা বাড়িতে চলার উপায় নেই, কারণ ঢাকা শহরে থাকি। অনেক সময় আমার বাবার বাড়ি থেকে আত্মীয় স্বজন আসে বা শ্বশুর বাড়ি থেকেও লোকজন আসে, বা শহরের বাড়িতে থাকলে দেখা যায় কেউ না কেউ রিলেটিভ চলেই আসে। তো আর মানুষজন আসলে তো মালামাল ফার্নিচার এগুলো তো প্রয়োজন আছেই, দরকার আছে এগুলোর। তো সব কিছু মিলিয়ে না কিনে কিন্তু থাকাও সম্ভব না। তো আজকে যেহেতু একটু মোছামুছির কাজ করছি, এই কারণে এই বিছানার চাদরটা উঠিয়ে ওয়াশে দিয়ে দিয়েছি। এখনও কাজের মেয়েটা আসেনি, ভাবছি ও আসার আগে ঘরের সব কিছু মুছে একদম ক্লিন করে দিব। দেখা যায় তারপরে যদি ও ঘরটা মুছে যায় একদম কিন্তু নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। এই জানালাগুলো দেখা যায় আমি সপ্তাহে না প্রতিদিনই টুকটাক একটু পরিষ্কার করি, নয়তো বা জানালার থাই গ্লাসগুলো আটকে যায়। আর বৃষ্টিতে দেখা যায় বৃষ্টির মধ্যে পানি পড়ে একদম কিন্তু একটু ময়লা ময়লা হয়ে যায়। তো অনেক সময় অনেকেই দেখা যায় যে অন্যের বাসা বলে পরিষ্কার করে না। তো আমার কাছে মনে হয় আমি যে জায়গাটাতে থাকি এই জায়গাটা সবসময় গুছিয়ে রাখা দরকার এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার, যেহেতু আমি এই জায়গাটাতে থাকি। কারণ যে জায়গায় থাকি না কেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটাই হচ্ছে আমাদের কাজ। বাসাটা আমার কিনা এটা ম্যাটার করে না বেশি, তার থেকে বেশি ম্যাটার করে এটা যে আমি কোথায় থাকছি, কী অবস্থায় থাকছি, বাচ্চা কাচ্চা মানুষ করছি কোন পরিবেশে, কার বাসা পরিষ্কার করব কি করব না, এটা মাথায় রেখে আসলে আমাদের বাসা বাড়িতে থাকাটা মানায় না। তো যাই হোক, জানলাগুলো মোটামুটি একটু একটু ক্লিন করে নিচ্ছি। আর এদিকেও রুমের যে মাঝের যে একটা থাই গ্লাসের জানালা আছে, এর ভিতরে কোনো গ্রিল নেই। তো বাড়িওয়ালাকে বলছিলাম যে মাঝে একটু গ্রিল দিয়ে দিতে, যাতে বাচ্চারা এখানে ওঠানামা করে না পড়ে যায়। তো দেখা যায় বাড়িওয়ালারা কিন্তু তেমন একটা কর্ণপাত করে না কোনো কিছু যদি বললে যে এটা লাগিয়ে দেন বা কিছু। তো যাই হোক, জোরাজুরি করার তো আর কোনো প্রয়োজন নেই, কারণ যাদের ভালো লাগবে তারা করে দিবে, আর যাদের ভালো লাগবে না তারা করে দিবে না। আসলে অন্যের বাসায় থাকতে গেলে অনেক কিছু মেনটেন করে তারপর থাকতে হয়, তাদের মন মর্জি মতো চলতে হয়। এখানে আমাদের মন মর্জি মতো কিন্তু কোনো কিছুই হয় না। তো একে একে কিন্তু বাসার অনেকগুলো কাজ করে নিয়েছি। সপ্তাহে একটা দিন এভাবে যদি বাসায় একটু সময় দিই তাহলে মালামালগুলো কিন্তু সুন্দর থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। মালামাল তো সবাই আমরা গুছাতে পছন্দ করি, এমন কোনো মেয়ে মানুষ নাই যে বাসার মালামাল পছন্দ করে না। প্রত্যেকটা মেয়ে মানুষই চায় বাসাটাকে সুন্দর করে মালামাল দিয়ে ভর্তি করে রাখতে। তবে আমি মালামাল কেনার পরে এখন মনে হচ্ছে মালামাল কেনার থেকে খোলামেলা জায়গাটাই বেশি ভালো, আলো বাতাস পরিপূর্ণ থাকে এবং পরিষ্কার করতেও সুবিধা হয়। আপনাদের ভাইয়ের সাথে যখন বাহিরে যাই আর যদি কোনো মালামাল ফার্নিচার নতুন চোখে পড়ে তখনই কিন্তু কেনার ইচ্ছা করে। আপনাদের ভাইয়ে বলে বাসায় যা কিছু আছে সেগুলোর যত্ন করো, সেগুলো একটু টেক কেয়ার করে দেখে রাখো, এখন আর নতুন করে কেনার প্রয়োজন কি, আর তুমি কিনে কোথায় বা রাখবে, তোমার তো বাসায় রাখার মতন কোনো জায়গা নেই। এরপর যদি কিনতে চাও তাহলে একটা ফার্নিচারের উপরে আরেকটা রাখতে হবে, আর নয়তো আমাকে বাসা চেঞ্জ করে বড় একটা বাসা নিতে হবে। আসলে কথাটাও সত্যি, তবে মালামাল দেখলেই কিনতে ইচ্ছে করে। আবার যখন মালামালগুলো পরিষ্কার করতে যাই তখন কিন্তু নিজের কষ্টও হয়। তো সব কিছু মিলিয়ে আসলে একটা মেয়ে মানুষ নিজের যত্নের থেকে, নিজের কেনাকাটার থেকে কিন্তু সংসারে কেনাকাটা করতে অনেক বেশি পছন্দ করে। এটা আমার কাছে মনে হয় একটা মেয়ে মানুষের কিন্তু দোষ না, একটা গুণই বলতে পারেন। আর প্রত্যেকটা পুরুষ মানুষ কিন্তু এই ধরনের মেয়ে মানুষকে পছন্দ করে, যারা সংসারটাকে গুছিয়ে সুন্দর করে রাখে। তো যাই হোক, এই যে ন্যাকড়াটা এটা কিন্তু আমি অনেকবার ওয়াশ করে তারপর পরিষ্কার করছি। অনেক আপুরা হয়তো বা বলবেন একটা কাপড় দিয়ে কয়টা পরিষ্কার করছে, আর একটা কাপড় না, আমি 2-3টা কাপড় কিন্তু চেঞ্জ করেছি। তো যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।